বর্তমান পৃথিবীর প্রায় প্রত্যেকটি জিনিসেই বিদ্যুতের ব্যবহার রয়েছে। আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে শুরু করে বড় বড় কলকারখানা, বিভিন্ন ইন্ডাস্ট্রি, হসপিটাল, ঘরবাড়ি সহ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটি ডিভাইস এই বিদ্যুতের উপরেই নির্ভরশীল। অর্থাৎ বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তও কল্পনা করতে পারি না। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা হয় কয়লা ও তেলের মাধ্যমে। কয়লা ও তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করলে বায়ুমণ্ডলের প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়। এটা আমাদের পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। এরই পরিপ্রেক্ষিতে অপার এক সম্ভাবনার নাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই পদ্ধতিতে কম জ্বালানি ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। অন্যদিকে পরিবেশেরও তেমন একটা ক্ষতি হয় না। যেখানে কয়লার মাধ্যমে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় 820 গ্রাম, সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় মাত্র 12 গ্রাম। আবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1 গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেই পরিমাণ বিদ্যুৎ তেলের মাধ্যমে উৎপাদন করতে প্রয়োজন পড়বে প্রায় 2270 লিটার তেল, অথবা কয়লার প্রয়োজন পড়বে 3000 কেজি। জিকে 555 এর আজকের ভিডিওতে জানবো কিভাবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, জানবো এর কিছু সুবিধা এবং অসুবিধা। পারমাণবিক শক্তিকে বিশেষ কৌশলে ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে পারমাণবিক বিদ্যুৎ বলে। আমরা জলবিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ কিংবা সোলার এনার্জির মতো গ্রিন এনার্জির যত কিছু আছে সবকিছু সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি। এখানে পারমাণবিক বিদ্যুৎ সম্পূর্ণ একটি ভিন্ন ব্যাপার, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া প্রায় একই রকম। অন্য সব বিদ্যুৎ উৎপাদনে যেমন জেনারেটর, টারবাইন এবং ট্রান্সফরমারের ব্যবহার হয়, পরমাণু বিদ্যুৎ উৎপাদনে সেই সবকিছুরই ব্যবহার রয়েছে। বর্তমান পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের বড় একটি অংশ আসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই তাপশক্তিকে পাওয়ার জন্য আমাদের পরিচিত জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ব্যবহার করা হয়। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপশক্তিকে পাওয়ার জন্য ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235 আইসোটোপ। ইউরেনিয়াম পরমাণুর বিশেষত্ব হচ্ছে, যদি ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন ইউরেনিয়াম পরমাণুর ভর সংখ্যা 235 থেকে 236 এ রূপান্তরিত হয়। এর ফলে পরমাণুটি আনস্টেবল অর্থাৎ অস্থিতিশীল হয়ে পড়ে। এরপর এই আনস্টেবল পরমাণুর মধ্যে 4 ধরনের পরিবর্তন ঘটে। প্রথমত, ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে সম্পূর্ণ ভিন্ন দুটি মৌল ক্রিপ্টন এবং বেরিয়ামে রূপান্তরিত হয়। দ্বিতীয়ত, এর মধ্য থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তৃতীয়ত, তাপশক্তি নির্গত হয় যার পরিমাণ 2 মেগা ইলেকট্রোভোল্টের সমান। চতুর্থত, সর্বশেষ আরও 3টি নিউট্রন নির্গত হয়। নতুন করে নির্গত হওয়া এই 3টি নিউট্রন তার চারপাশে থাকা আরও 3টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। এভাবেই একটি চেইন রিঅ্যাকশন শুরু হয়, যাকে বলে নিউক্লিয়ার ফিশন। এইভাবে প্রত্যেকটি পরমাণু ভাঙার সাথে সাথে এর ভর কিছুটা কমে যায়। তার মানে কিছুটা নিউট্রন এবং ইলেকট্রন এখান থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই ভরটাই মূলত হচ্ছে আইনস্টাইনের সূত্র অনুযায়ী শক্তি, যে শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করা হয়। শক্তি উৎপাদনে আইনস্টাইনের সূত্রটি হচ্ছে E=mc²। ইউরেনিয়াম এবং নিউট্রনের আঘাতের এই পরিমাণটা একইভাবে চলমান থাকে যতক্ষণ তারা এক জায়গাতেই থাকে, এবং এটি একটি চেইন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সমান্তরাল ধারায় নয়, বরং গুণোত্তর ধারায় চলতে থাকে, যার মানে মুহূর্তের মধ্যেই নিউট্রন এবং ইলেকট্রনগুলো লক্ষ লক্ষ ভাগে বিভক্ত হয়ে যায়। গুণোত্তর ধারায় এইভাবে অগ্রসর হওয়ার মানে হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই এটি কল্পনাতীত শক্তির অধিকারী হয়ে যাবে, যাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অত্যন্ত তীব্র এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন শুধু নিউট্রনকে নিয়ন্ত্রণ করা, কারণ মৌলগুলোকে ভেঙে শক্তি বাড়িয়ে তোলার কাজটি করছে নিউট্রন। আর বর্তমান পৃথিবীতে নিউট্রনকে নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ক্যাডমিয়াম মৌল। এই ক্যাডমিয়াম অতিরিক্ত নিউট্রনকে শোষণ করতে সক্ষম। তাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাঝে যদি কিছু ক্যাডমিয়াম রড রেখে দেওয়া হয়, তবে সেগুলো অতিরিক্ত নিউট্রনকে শোষণ করে চেইন রিঅ্যাকশনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে। এর ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষা পায়। এই ক্যাডমিয়াম রডকে কন্ট্রোল রডও বলা হয়ে থাকে। এটা হচ্ছে পারমাণবিক চুল্লির ভিতরের রড। এখানে মাঝের যে সাদা রডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত নিউক্লিয়ার ফুয়েল রড। এই রডগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়ার ফুয়েল স্টিক। নিউক্লিয়ার ফুয়েল রডগুলোর চারপাশে কিছু লাল আকৃতির রড দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে ক্যাডমিয়াম বা কন্ট্রোল রড।
এখানে ক্যাডমিয়াম বা কন্ট্রোল রডের পরিমাণ যত বেশি হবে নিউট্রনের নিয়ন্ত্রণও তত বেশি হয়ে যাবে। আবার ক্যাডমিয়াম রডের পরিমাণ যদি একদম কমিয়ে দেওয়া হয় তবে নিউট্রনের নিয়ন্ত্রণও অনেক বেশি কমে যাবে। এই চেইন রিঅ্যাকশনে নিউট্রনকে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাডমিয়াম রডের ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাশিয়ার চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছিল সেটা মূলত ক্যাডমিয়াম রড ব্যবহার করে নিউট্রনের চেইন রিঅ্যাকশন কমাতে ব্যর্থ হওয়ার কারণেই ঘটেছিল। এবার প্রশ্ন হচ্ছে এখানে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সেটার জন্য এখন আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল ডিজাইন দেখে আসি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মূলত 4টি অংশ থাকে: রিঅ্যাক্টর, স্টিম জেনারেটর, ইলেকট্রিক জেনারেটর এবং কুলিং টাওয়ার। এই রিঅ্যাক্টরের ভিতরে ইউরেনিয়ামের বান্ডেল বসানো হয় এবং এই বান্ডেলের ফাঁকে ফাঁকে বসানো হয় কন্ট্রোল রড। এরপর সম্পূর্ণ রিঅ্যাক্টরটিকে পানি দ্বারা পূর্ণ করা হয়। এরপর পুরো রিঅ্যাক্টরটিকে 1 মিটার পুরু কংক্রিটের দেওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়, যেন রিঅ্যাক্টরে ফিশন প্রক্রিয়া শুরু হলে তা থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতে না পারে। রিঅ্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হলে ইউরেনিয়ামের রড উত্তপ্ত হতে শুরু করে, ফলে রিঅ্যাক্টরে থাকা পানিও উত্তপ্ত হতে শুরু করে। এই পানির তাপমাত্রা 570 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। কিন্তু ইউরেনিয়ামের রড অনবরত উত্তপ্ত হতেই থাকে, ফলে অতিরিক্ত হিট এক্সচেঞ্জারের মাধ্যমে স্টিম জেনারেটরে স্থানান্তর করা হয়। এই তাপ স্টিম জেনারেটরে থাকা পানিকে উত্তপ্ত করে। এর ফলে পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করে। এরপর বাষ্পের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেলে উচ্চচাপে এই বাষ্পকে টারবাইনের প্রতিটি ব্লেডের উপরে আঘাত করানো হয়, ফলে টারবাইনটি ঘুরতে শুরু করে। টারবাইনের সাথে যুক্ত থাকে একটি ইলেকট্রিক জেনারেটর। টারবাইনের ঘূর্ণনের ফলে ইলেকট্রিক জেনারেটরের ভিতরেও ঘূর্ণন শুরু হয়, ফলে ইলেকট্রিক জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হতে শুরু করে। উচ্চচাপের এই বাষ্প টারবাইনকে ঘুরিয়ে প্রবেশ করে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ারগুলোর উচ্চতা প্রায় 200 মিটারের মতো হয়ে থাকে। এই কুলিং টাওয়ারগুলো মূলত কন্ডেন্সারের মতো কাজ করে, যা টারবাইন থেকে আসা গরম বাষ্পকে ঠান্ডা করে তরলে রূপান্তরিত করে। এই তরল পানিকে বাষ্প করে পুনরায় স্টিম জেনারেটরে পাঠানো হয়, যা আবার বাষ্প হয়ে টারবাইনে প্রবেশ করে। এই প্রক্রিয়াটি চক্রাকারে চলতেই থাকে এবং ইলেকট্রিক জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হতেই থাকে। এইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সেই বিদ্যুৎ চলে যায় সরাসরি ট্রান্সফরমারে এবং ট্রান্সফরমারের মাধ্যমেই বিদ্যুৎটাকে পৌঁছে দেওয়া হয় আমাদের বাড়িঘর, কলকারখানা ও বিভিন্ন ইন্ডাস্ট্রি সহ আমাদের প্রয়োজনীয় সকল জায়গায়। সাধারণত রিঅ্যাক্টরে ইউরেনিয়ামের বান্ডেল 5 বছর পর পর পরিবর্তন করা হয়। যদিও বা বান্ডেলগুলো দেখতে আগের মতোই থাকে, দৃশ্যমান কোনো পরিবর্তন হয় না, কিন্তু তার মানে এটা নয় যে ইউরেনিয়াম বান্ডেলে থাকা রডগুলোর উত্তপ্ত হওয়া বন্ধ হয়ে যাবে। এই রডগুলি পরবর্তী আরও 100 কোটি বছর যাবৎ উত্তপ্ত হতেই থাকবে। তার মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বান্ডেল স্থাপন করার পর অনায়াসে 1000 কোটি বছর বিদ্যুৎ পাওয়ার কথা। তাহলে 5 বছর পর পর কেন ইউরেনিয়ামের বান্ডেলগুলো পরিবর্তন করা হয়? কারণ এই সময় পর থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যায় না। সময়ের সাথে সাথে ইউরেনিয়ামের ভাঙ্গনের গতি কমে যায়, ফলে তাপশক্তি উৎপাদনের পরিমাণও কমে যায়। ইউরেনিয়াম বান্ডেলের ব্যবহার শেষে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে বের করার পর সার্বক্ষণিক ঠান্ডা থাকে এমন স্থানে রাখতে হয়। সেই সাথে ওই স্থানটিকে সুরক্ষিত হতে হয় যেন ইউরেনিয়াম বান্ডেল থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে না আসে। এই ব্যবস্থাটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে কুলিং বেসের মধ্যে করা হয়। কুলিং বেস মূলত পানির চৌবাচ্চা, যেখানে ইউরেনিয়ামের বান্ডেলগুলোকে পানিতে ডুবিয়ে রাখা হয় এবং এই পানি যেন সার্বক্ষণিক ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করা হয়। এই কুলিং বেসে ইউরেনিয়ামের বান্ডেলগুলোকে প্রায় 10 বছর রাখা হয়। এরপর এদেরকে কংক্রিট দিয়ে ঢালাই করে ফেলা হয় এবং তখনই এদেরকে বলা হয় পারমাণবিক বর্জ্য। এই পারমাণবিক বর্জ্য বর্তমান পৃথিবীর মাথা ব্যথার একটি অন্যতম কারণ। যদিও বা একটা সময় পর পারমাণবিক বর্জ্য তেমন একটা উত্তপ্ত হবে না, কিন্তু তারা 1000 কোটি বছর যাবৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে যাবে, যা পরিবেশ এবং প্রাণীকুলের জন্য মারাত্মক হুমকি। এমনকি এই পারমাণবিক বর্জ্য মানব সভ্যতার ধ্বংসের কারণও হতে পারে। বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে পদ্মা নদীর পাড়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় হচ্ছে $1350 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,14,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, একটি পারমাণবিক বিস্ফোরণ গোটা একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আবার পারমাণবিক যে বর্জ্য রয়েছে তা মিনিমাম 10,000 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে। পৃথিবীর জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য পারমাণবিক বিদ্যুৎ কি সত্যিকারী অর্থে উপকারী না ক্ষতি? আপনার কি মনে হয়? আপনারা যদি জানতে চান পারমাণবিক বিদ্যুৎ কতটা ঝুঁকিপূর্ণ নাকি নিরাপদ, তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন।
আজ এ পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।